আমাদের ফার্স্ট আমাদের ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারে দুইটা পার্ট আছে, হ্যাঁ? একটা হচ্ছে তোমার পিরিয়ডিক প্রপার্টিজ আর একটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং। আমরা প্রথমত পিরিয়ডিক প্রপার্টিজ নিয়ে পড়াশোনা করব। পিরিয়ডিক প্রপার্টিজ বলতে কি বুঝি? তো পিরিয়ডিক প্রপার্টিজে তোমার যে প্রথমে কথাটা আছে পিরিয়ড, এটার মানে কি? পিরিয়ড কথাটার মানে কি বল, যে কোনো একজন বল, যদি জানে থাকো যে পিরিয়ড কথাটার মানে কি। নর্মালি সময়। ফিজিক্সে, হ্যাঁ সময়, এটা ঠিক আছে। তো সময় কি হয়, একটা সার্টেন টাইম পর পর একই সময় আসে, যেমন ঘন্টা 1 ঘন্টা পর পর আসে। তো এটাকে হচ্ছে পিরিয়ড বলে। তো কেমিস্ট্রিতে কিছু প্রপার্টিজ দেখা যায়, যে প্রপার্টিজ গুলা পিরিয়ডিক টেবিলে একটা সার্টেন টাইম পর পর আসে। এই যে হচ্ছে পিরিয়ডিক টেবিল। এই চ্যাপ্টার ভালো করার জন্য আসলে পিরিয়ডিক টেবিল ভালো মতো জানার কোনো বিকল্প নাই। যে যত ভালো পিরিয়ডিক টেবিল জানবে এই চ্যাপ্টারে সে তত ভালো করতে পারবে। এখন আমরা বেশ কিছু প্রপার্টিজ এই চ্যাপ্টারে পড়াশোনা করব। যে প্রপার্টিজ গুলা, ধরো আমাদের লেফট টু রাইট এক এক রকম হবে, ধরো লেফট টু রাইট একরকম হবে, টপ টু বটম একরকম হবে। আমাদের লেফট টু রাইট একরকম হবে, টপ টু বটম একরকম হবে। তো যে প্রপার্টিজ গুলা এইভাবে আস্তে আস্তে চেঞ্জ হয় ওগুলোকে বলা হয় হচ্ছে পিরিয়ডিক প্রপার্টিজ। যেসব প্রপার্টিজ এই চ্যাপ্টারে আমরা কভার করব সেগুলো হয়তো জানো। প্রথমত আমরা দেখবো হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট। আজকের ক্লাসে আমরা এগুলো দেখার চেষ্টা করব। এরপর হচ্ছে অ্যাটমিক সাইজ, অ্যাটমিক সাইজ। আর আজকের ক্লাসে হয়তো হার্ডলি আয়োনাইজেশন এনার্জি শেষ করা যাবে, আয়োনাইজেশন এনার্জি। তো প্রথমে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট পড়ো। একটা জিনিস প্রথমত দেখো, পিরিয়ডিক টেবিল থেকে মেটাল আর নন মেটাল চেনা খুবই জরুরি। মেটাল আর নন মেটাল। তো মেটাল কারা? আমাদের পিরিয়ডিক টেবিলে তোমার গ্রুপ 1 থেকে গ্রুপ 13 পর্যন্ত যারা আছে এরা সবাই হচ্ছে মেটাল। গ্রুপ 1 থেকে 13 পর্যন্ত যারা আছে এরা সবাই হচ্ছে মেটাল, এটা আশা করি জানো। আর গ্রুপ 14 থেকে 17, এই যে টোটালটা যারা আছে 18 পর্যন্ত এরা সবাই হচ্ছে নন মেটাল। 1 থেকে 13 পর্যন্ত মেটাল, 14 থেকে 18 পর্যন্ত এরা সবাই নন মেটাল, আশা করি জানো। আমরা প্রথমেই পড়বো হচ্ছে মেল্টিং পয়েন্ট আর বয়লিং। মেল্টিং পয়েন্টকে এখন থেকে সামনে যতগুলো জায়গা আসবে সব জায়গায় আমরা এইভাবে লিখবো, যে মেল্টিং পয়েন্টকে লিখবো এইভাবে স্মল এমপি, আর বয়লিং পয়েন্টকে আমরা লিখবো বিপি। হ্যাঁ, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট এভাবে লিখবো, আশা করি বুঝতে পারবো। দেখো, প্রথমত ডেফিনেশন বল, যে মেল্টিং পয়েন্টের ডেফিনিশন কি বা বয়লিং পয়েন্টের ডেফিনিশন কি, এটা বলতে কি বুঝো? মেল্টিং পয়েন্ট, বয়লিং এর ডেফিনিশন যে কোনো মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট যে কোনো একটা ডেফিনিশন বল। এটা তোমরা 9-10 থেকে পড়ে আসছো, আরো আগে থেকে ক্লাস 6-7 থেকে দেখাচ্ছে মেল্টিং পয়েন্ট। বলো বলো, আনমিউট করে বলো। তোমরা কেউ কি বলতে চাও? তো ডেফিনেশন দিতে গেলে প্রথমত আমরা একটা কমন ডেফিনেশন দিই, যে যেই টেম্পারেচারে কোনো সলিড সাবস্টেন্স গলতে শুরু করে তাকে বলা হয় হচ্ছে মেল্টিং পয়েন্ট। যেই টেম্পারেচারে কোনো সলিড সাবস্টেন্স গলতে শুরু করে সেটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। কিন্তু এখানে প্রথমতই যে ভুলটা করা হয়, আমাদের একটা জিনিস মাস্ট উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এই জিনিসটা আমাদের উল্লেখ করতেই হবে। কেন এই জিনিসটা উল্লেখ করা গুরুত্বপূর্ণ? আমরা যখন বলি ওয়াটারের মেল্টিং পয়েন্ট, আমরা জানি যে ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, আবার আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটারের বয়লিং পয়েন্ট 100 ডিগ্রি সেলসিয়াস, আইসের মেল্টিং পয়েন্ট 0 ডিগ্রি সেলসিয়াস। এই যে 0 ডিগ্রি সেলসিয়াস বা 100 ডিগ্রি সেলসিয়াস বলি, এইগুলা সবকিছু একটা সার্টিন প্রেসারে আমরা বলি, এটা হচ্ছে 180। তো প্রেসার যদি আমরা বাড়াই বা কমাই, তখন আমাদের কোনো সাবস্টেন্সের মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট চেঞ্জ হয়। তাই যখন আমরা ডেফিনিশন বলবো তখন আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে যে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার। এরকম ছোট ছোট জিনিস, এগুলো ভর্তি পরীক্ষা রিটেন থাকলে সেখানে আসে। আর এখানে বেশি গুরুত্বপূর্ণ এই যে এরকম বেসিক জিনিসগুলো।
এবার অ্যাকচুয়ালি ডেফিনিশন কি হবে, তাহলে আমরা এটা দেখলাম। তাহলে ডেফিনিশন দিতে গেলে আমাদের এটা মাত্র উল্লেখ করতে হবে, জানলাম আসলে যখন আমরা মেল্টিং পয়েন্টে পৌঁছাই তখন কি হয়। আমরা একটা গ্রাফ দেখছি যে আগে 9-10-এ, এই যে এরকম কোনো একটা গ্রাফ দেখছো আইতে, এই যে এখানে ছিল হচ্ছে টোটালি আইস, এখানে ছিল ওয়াটার, আর এখানে ছিল কি গ্যাস, তাই না? এই যে এরকম একটা জিনিস আমরা দেখছি। তো আসলে এখানে কি হয় জানো, দেখো এখানে আসলে কি, আমাদের এইখানে ছিল হচ্ছে টেম্পারেচার, আর এখানে ছিল টেম্পারেচার। এই টোটাল জায়গাটায় যদি আমরা বরফের কথা চিন্তা করি তো এটা হচ্ছে বরফ হিসেবে থাকবে এই টোটাল জায়গাটা। ধরো এটা হচ্ছে -20°C, এটা হচ্ছে আমাদের 0°C। তো এই টেম্পারেচারে যখন আসে তখন বরফ বলতে শুরু করে, এই যে 0°C যখন আসলো তখন বরফ বলতে শুরু করে 0°C। এমন না যে টোটাল বরফ গলে গেছে, এখানে বরফ গলা শুরু করলো, তাই এটাকে আমরা বলতেছি মেল্টিং পয়েন্ট। তাই এই 0°C কে বলা হবে মেল্টিং পয়েন্ট। কিন্তু 0°C কি সম্পূর্ণ বরফটাই আমার সলিড অবস্থায় আছে? 0°C আমার সম্পূর্ণ বরফটা না সলিড অবস্থায় আছে না লিকুইড অবস্থায় আছে। এই পয়েন্টটায় পৌঁছালে পরে আমাদের এই যে ব্লু পয়েন্টটা, এই ব্লু পয়েন্টে পৌঁছালে এটা সম্পূর্ণ লিকুইড হয়ে যায়। এই জায়গাটা সম্পূর্ণ লিকুইড, এই জায়গাটা সম্পূর্ণ লিকুইড। তাহলে এই যে ইয়েলো পয়েন্ট থেকে ব্লু পয়েন্ট, এই জায়গাটায় একটা ইকুইলিব্রিয়াম থাকে, সেটা হচ্ছে এই পয়েন্টে থাকে সলিড আর এই ব্লু পয়েন্টে থাকে লিকুইড। তো মেল্টিং পয়েন্ট হচ্ছে আমরা এমন একটা অবস্থায় যাই যেখানে আমরা একটা সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম দেখতে পারবো, সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম দেখতে পারবো। তো মেল্টিং পয়েন্টকে এইভাবে বলা যায় যে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যে টেম্পারেচারে কোনো পদার্থ সলিড এবং লিকুইডের মধ্যে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম বজায় থাকে তাকে আমরা বলি মেল্টিং পয়েন্ট। তাহলে মেল্টিং পয়েন্টকে কি বলতে পারলাম, যে অ্যাট মেল্টিং পয়েন্ট আমরা দেখতে পারবো কি সলিড আর লিকুইডের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম, সলিড আর লিকুইডের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম দেখতে পারবো। দেখ, এটুকু আশা করি বোঝা গেছে। তো এটা যদি বোঝা যায়, সামনে আমরা একই রকম জিনিস আবার দেখতে পারবো, যে এই যে যে লাল পয়েন্টটা, এই যে এখানে টেম্পারেচার কত, 100°C। এখানে আমাদের টেম্পারেচার 100°C। 100°C পৌঁছলেই আমাদের পানি বাষ্প ব্যাপার হওয়া শুরু করে বা গ্যাস হওয়া শুরু করে। কিন্তু তখন সম্পূর্ণ পানি একসাথে বা গ্যাসিয়াস হয় না, মাত্র গ্যাসিয়াস হওয়া শুরু করে। তো 100°C আমরা এই যে এই রেড পয়েন্টে দেখতে পাই, আর এই যে এই পয়েন্টে দেখতে পাই যে এখানে আবার একটা ইকুইলিব্রিয়াম থাকবে। সেটা কার কার মধ্যে, এই পয়েন্টে থাকবে হচ্ছে লিকুইড আর এই পয়েন্টে থাকবে হচ্ছে গ্যাস। তো এখানে একটা লিকুইড আর গ্যাসের ইকুইলিব্রিয়াম বজায় থাকবে। তো লিকুইড আর গ্যাসের যখন ইকুইলিব্রিয়াম বজায় থাকবে তখন সেই পয়েন্টটাকে আমরা কি বলবো, তখন সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্ক। তো স্ফুটনাঙ্কে আমরা কি দেখতে পারবো, স্ফুটনাঙ্কে আমরা দেখতে পারবো যে লিকুইড আর গ্যাসের মধ্যে একটা ইকুইলিব্রিয়াম বজায় থাকে, যেটা আমরা ওয়াটারের ক্ষেত্রে 100°C দেখতে পাই। এই তো, এই ছিল হচ্ছে আমাদের মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্টের বেসিক ধারণা। এবার তোমরা যে কোনো একজন সাহস করে বলো যে মেল্টিং পয়েন্ট বলতে কি বোঝায় বা এটার একটা কমপ্লিট ডেফিনেশন কি হবে। ভুল হলে কিছু হবে না, আমি ঠিক করে দিই। ইউষা বলো তুমি। মেল্টিং পয়েন্ট হচ্ছে অ্যাট কনস্ট্যান্ট প্রেসার যে টেম্পারেচার হচ্ছে সলিড অ্যান্ড লিকুইডের মধ্যে ইকুইলিব্রিয়াম দেখা যাবে অ্যান্ড সলিড তো লিকুইডে কনভার্ট হয়ে যাবে, ওইটাই হচ্ছে। এইখানে হ্যাঁ ঠিক আছে, তুমি পারফেক্টলি বলছো, কিন্তু একটা কথা বলা যাবে না, সেটা হচ্ছে সলিড লিকুইডে কনভার্ট হয়ে যাবে, এই কথাটা বলা যাবে না। সলিড লিকুইডে কনভার্ট হওয়া স্টার্ট করলো, the point at which the solid starts to transform into liquid। তো কমপ্লিটলি ট্রান্সফর্ম হবে না, ট্রান্সফার হওয়া শুরু করবে। বয়লিং পয়েন্টের ডেফিনিশন একইভাবে দেওয়া যাবে। তো এইটুকু আশা করি বোঝা গেছে। এবার সামনে আগে, তো এবার এখানে দেখো আমাদের যখনই আমরা মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট পড়বো
তখন আমাদের মেটাল নন মেটালকে ভালোভাবে চিনতে হবে। কারণ মেটাল নন মেটাল না চিনলে আমরা আসলে এই জিনিস আগাইতে পারবো না। আমি একদম ক্লাসের শুরুতেই বলছিলাম, বলো যে মেটাল কারা ছিল, মেটাল কারা ছিল, গ্রুপ কত থেকে কত পর্যন্ত মেটাল ছিল? গ্রুপ 1 থেকে গ্রুপ 13। 1 থেকে 13 পর্যন্ত মেটাল, আর 14 থেকে বাকিরা হচ্ছে নন মেটাল। এখন আমরা মেল্টিং পয়েন্টটা নর্মালি কাদের জন্য চিন্তা করি? যে সাবস্টেন্সটা সলিড অবস্থায় আছে, মেল্টিং পয়েন্ট আমরা নর্মালি কনসিডার করবো কাদের জন্য? যে সাবস্টেন্স সলিড অবস্থায় আছে। তাই আমরা মেটালের জন্য বেসিক্যালি সবসময় মেল্টিং পয়েন্ট চিন্তা করি, আর নন মেটালের জন্য আমরা বেশিরভাগ সময় বয়লিং পয়েন্ট কনসিডার, নন মেটালের জন্য আমরা বয়লিং পয়েন্ট কনসিডার। এবার হচ্ছে আমরা মেটাল নিয়ে পড়াশোনা করব। তো মেটালের মধ্যে কোন বন্ডিং থাকে এটা আমরা জানি। মেটালের মধ্যে কোন বন্ডিং থাকে? মেটালের মধ্যে থাকে মেটালিক বন্ডিং। মেটালের মধ্যে থাকে মেটালিক বন্ডিং, বা বাংলায় এটাকে বলা হয় ধাতব বন্ধন। মেটালের মধ্যে থাকে মেটালিক বন্ডিং বা ধাতব বন্ধন। এখন আমরা ধরো এ বি দুইটা মেটাল, এখন এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে বলো? আমরা জানি মেটালের জন্য আমরা মেল্টিং পয়েন্ট চিন্তা করি। এ এবং বি দুইটা মেটাল, এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে এটা আমরা কিভাবে বুঝবো? এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি এটা আমরা কেমনে বুঝবো বলো? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, বলো। এর বেশি। না, এ এর এ বেশি এ এটা বলা যাবে না। এটা ইলেকট্রোনেগেটিভিটির মতো না যে আমরা এর বেশি বলতে পারবো। এটা বোঝার জন্য আমাদের জানা হুম, লাগবে যে এ অথবা বি কার মেটালিক বন্ডিং স্ট্রং। এ অথবা বি কার মেটালিক বন্ডিং স্ট্রং। যার মেটালিক বন্ডিং বেশি স্ট্রং হবে তার মেল্টিং পয়েন্ট বেশি হবে। হুম? যার মেটালিক বন্ডিং বেশি স্ট্রং হবে আম, তার মেল্টিং পয়েন্ট বেশি হবে। তো এখন তাহলে আমাদের জানা লাগবে যে মেটালিক বন্ডিং কখন স্ট্রং হয়, মেটালিক বন্ডিং জিনিসটা কি, ধাতব বন্ধন কিভাবে কাজ করে। ধাতব বন্ধন কিভাবে কাজ করে দেখো। আমরা সোডিয়ামের সোডিয়ামের কথা চিন্তা করো। সোডিয়ামের লাস্ট শেলে কতগুলো ইলেকট্রন থাকে? সোডিয়ামের লাস্ট শেলে কতগুলো ইলেকট্রন থাকে, বা ভ্যালেন্স শেলে কতগুলো ইলেকট্রন থাকে? এটা সবাই জানো, একটা। একটা। ম্যাগনেসিয়ামের লাস্ট শেলে দুইটা ইলেকট্রন থাকে, অ্যালুমিনিয়ামের লাস্ট শেলে তিনটা ইলেকট্রন থাকে। হ্যাঁ, যখন এদের হিট করা হয় বা বিভিন্ন রুম টেম্পারেচারেও এটা দেখা যায় যে ওদের ভ্যালেন্সিয়াল ইলেকট্রন গুলো কি হয়ে যায়, ওদের মধ্যে থাকে না বের হয়ে যায়? ওদের মধ্যে থেকে বের হয়ে যায়, ওদের মধ্যে থেকে বের হয়ে যায়। তো আমরা যদি এটা একটা, ধরো ম্যাগনেসিয়ামের বার চিন্তা করি, এই টোটালটা ধরো হচ্ছে একটা ম্যাগনেসিয়ামের বার। এটার মধ্যে অনেক ম্যাগনেসিয়ামের অ্যাটম, এগুলো সব ম্যাগনেসিয়ামের অ্যাটম, সবগুলো ম্যাগনেসিয়ামের অ্যাটম। এখন ম্যাগনেসিয়ামের বাইরে শেলে ইলেকট্রন ছিল কয়টা? দুইটা। ম্যাগনেসিয়ামের বাইরে শেলে দুইটি ইলেকট্রন ছিল। ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন রিলিজ করে, তখন ম্যাগনেসিয়ামের চেহারা কেমন হবে? ম্যাগনেসিয়াম 2+। দেখো, এটা তো বুঝবো। সোডিয়াম একটা রিলিজ করলে সোডিয়াম হবে সোডিয়াম প্লাস, অ্যালুমিনিয়াম হবে অ্যালুমিনিয়াম 3+, রাইট? এগুলা তোমরা জানো। তাহলে ম্যাগনেসিয়ামের বাইরে ইলেকট্রন গুলা কি করবে? এই যে এখানে ঘোরাঘুরি করবে। দেখো এখানে যেহেতু তিনটা ম্যাগনেসিয়াম আছে, তাই এখানে কতগুলো ইলেকট্রন ঘোরাঘুরি করবে? কতগুলো ইলেকট্রন ঘোরাঘুরি করবে? 6টা। 6টা। এই তো ইলেকট্রন এখানে আছে হচ্ছে, আমাদের ম্যাগনেসিয়াম আছে হচ্ছে এখানে 3টা, আর ইলেকট্রন আছে 6টা। কেন? কারণ প্রত্যেকটা ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন রিলিজ করছে। এইবার বলো, যদি আমরা একটা সার্টেন ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, আমি কালারটা চেঞ্জ করবো। এই যে আমরা এই প্রথম ম্যাগনেসিয়ামটার কথা চিন্তা করলাম, এই ম্যাগনেসিয়ামটার কি শুধু ম্যাগনেসিয়াম অবস্থায় থাকবে না আয়োনাইজড অবস্থায় থাকবে? আয়োনাইজড অবস্থা মানে? কেন আয়োনাইজড অবস্থায় থাকবে? হ্যাঁ, আয়োনাইজড অবস্থায় থাকবে, কারণ কি? কারণ ওর দুটি ইলেকট্রন যে রিলিজ দুইটা। হয়ে গেছে। তাহলে প্রত্যেকটা ম্যাগনেসিয়ামে কি 2+ অবস্থায় থাকবে, রাইট? এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে যে আমাদের সার্টেন ম্যাগনেসিয়াম যেটাকে আমরা এই যে এখন মার্ক করলাম, ইয়েলো দিয়ে মার্ক করলাম, এই ম্যাগনেসিয়ামটা কি শুধুমাত্র ও যে দুইটা ইলেকট্রন রিলিজ করছিল ওদের প্রতি অ্যাট্রাক্টেড হবে, না এই যে টোটাল 6টি ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড হবে? আমার কথা বোঝা গেছে? আমি বলছি, এই যে আমার ম্যাগনেসিয়াম আয়ন, এই ম্যাগনেসিয়াম আয়নটা কি ও যেই দুইটি ইলেকট্রন রিলিজ করছিল, ধরো এই যে আমরা ইয়েলো দিয়ে মার্ক করলাম, এই দুটি ইলেকট্রন হচ্ছে রিলিজ করছিল, ওকে এই শুধু এই দুটি ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড হবে, নাকি আমার এই টোটাল যে মেটাল এই সাবস্টেন্সটা আছে এইখানে 6টি ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড হবে?
চিন্তা করো। দুইটার প্রতি এইখানে দুইটার প্রতি অ্যাট্রাক্টেড হবে না, কারণ কি, ম্যাগনেসিয়ামের মাথার উপরে প্লাস চার্জ আছে, ম্যাগনেসিয়ামের মাথার উপরে প্লাস চার্জ আছে, আর এইখানে এই প্রত্যেকটা ইলেকট্রনের চার্জই কি নেগেটিভ, তাই না? তো হ্যাঁ অবশ্যই নেগেটিভ হবে। তার মানে আমরা যদি কুলম্ব ল এর কথাও চিন্তা করি, আমরা যদি কুলম্ব ল এর কথা চিন্তা করি, আমরা কি জানি যে কার মধ্যে অ্যাট্রাক্টেড হয়, প্লাস চার্জ আর মাইনাস চার্জের মধ্যে কি কাজ করে, অ্যাট্রাকশন কাজ করে। তার মানে ম্যাগনেসিয়াম আয়ন তাহলে এই, এখানে কি ছয়টাই মানে হ্যাঁ বলো, আকর্ষণ করবে ছয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে এখানে ম্যাগনেসিয়াম 6টা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে। এখন তার মানে কি হবে, প্রথম হ্যাঁ। ম্যাগনেসিয়ামটা 6টার প্রতি অ্যাট্রাক্টেড হবে, দ্বিতীয়টা 6টার প্রতি হবে, তৃতীয়টাও 6টার প্রতি অ্যাট্রাক্টেড হবে। ঠিক আছে, এবার এই জিনিসটার হচ্ছে তুমি এইভাবে চিন্তা করলা। এবার তুমি চিন্তা করো যদি অ্যালুমিনিয়াম হয় সেক্ষেত্রে কি হবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে এই গল্পটা কিরকম হইতো, অন্যরকম হতো না? অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা অ্যালুমিনিয়াম থেকে কয়টা ইলেকট্রন বের হইতো, এটা যদি, হ্যাঁ 3টা বের তিনটা। হইতো, সেক্ষেত্রে আমরা ধরো 2টা অ্যালুমিনিয়াম নিলাম, আর অ্যালুমিনিয়ামের চার্জ কত হইতো 3+, চার্জ হইতো 3+, আর প্রত্যেকটা থেকে 3টে ইলেকট্রন আছে, 1 2 3 4। আচ্ছা, এবার বলো যে এইখানে দুইটা দুইটা তো 3টা দিলে তোমাদের জন্য চিন্তা করা সহজ হবে। আর একটা অ্যালুমিনিয়াম দিয়ে দিই। ধরো এখানে 3টা অ্যালুমিনিয়াম, এই যে আরেকটা অ্যালুমিনিয়াম দিয়ে দিলাম, তাহলে এখানে ইলেকট্রন থাকবে কয়টা, 9টা, 7 8 9। এবার বলো এখানে প্রত্যেকটা অ্যালুমিনিয়াম ইলেকট্রনের প্রতি বেশি অ্যাট্রাক্টেড, না এখানে প্রত্যেকটা ম্যাগনেসিয়াম ইলেকট্রনের প্রতি বেশি অ্যাট্রাক্টেড? এখানে একটা ম্যাগনেসিয়াম, প্রত্যেকটা ম্যাগনেসিয়াম কয়জনের প্রতি অ্যাট্রাক্টেড হয়, 6টি ইলেকট্রনের প্রতি। আর এইখানে একটা অ্যালুমিনিয়াম 3+ কয়টা ইলেকট্রনের প্রতি অ্যাট্রাক্টেড? 9 জন। 9 জন, 9টা এক্স্যাক্টলি 9টা ইলেকট্রনের প্রতি। 9টা। তাহলে বলো কোথায় অ্যাট্রাকশনটা বেশি, বেশি তো এখানে 9টা। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। তাহলে মেটালিক হ্যাঁ। বন্ডিংটা কোথায় বেশি, তাহলে মেটালিক, অ্যালুমিনিয়ামে। এখানে অবশ্যই তো অ্যালুমিনিয়ামে। মানে এই তো তাহলে বুঝতে পারছো। তাহলে কি এখন বলতে পারবা যে মেটালিক বন্ডিং কিসের উপর ডিপেন্ড করে? তাহলে এখন আমরা বলতে চাই যে মেটালিক বন্ডিং কিসের উপর ডিপেন্ড করে, বলো মেটালিক বন্ডিং কিসের উপর ডিপেন্ড করে? ব্যালেন্স। নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, আমার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের উপর ডিপেন্ড করে। আমার ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বার যত বেশি হবে, আমার মেটালিক বন্ডিং তত স্ট্রং হবে, রাইট? দেখো আমাদের মেটালিক বন্ডিং কার উপর ডিপেন্ড করতেছে, ভ্যালেন্স ইলেকট্রনের উপরে। তার মানে আমার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি বেশি হয়, আমার মেটালিক বন্ডিং স্ট্রঙ্গার হবে। আমার মেটালিক বন্ডিং, আমার মেটালিক বন্ডিং কি হবে, স্ট্রঙ্গার। দেখো এটা হচ্ছে আমাদের এতক্ষণের আলোচনার সামারি, এই কথাটা বোঝা যায় কিনা। তাহলে মেটালের মধ্যে কি কাজ করে, মেটালের মধ্যে কি কাজ করে, মেটালিক বন্ডিং কাজ করে। আর মেটালিক বন্ডিং কিসের উপর ডিপেন্ড করে, মেটালিক বন্ডিং কিসের উপর ডিপেন্ড করে, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। আবার নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি বাড়ে, আমার মেটালিক বন্ডিং বাড়বে। এটা বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে আমারে বলো যে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এদের মধ্যে কার মেটালিক, কার ভ্যালেন্স ইলেকট্রন বেশি, এদের মধ্যে ভ্যালেন্স ইলেকট্রন বেশি কার, ভ্যালেন্স ইলেকট্রন কার বেশি? অ্যালুমিনিয়ামের। হ্যাঁ, তাহলে আমরা সোডিয়াম থেকে অ্যালুমিনিয়াম থেকে ভ্যালেন্স ইলেকট্রন বাড়লো। তাহলে মেটালিক বন্ডিং কোথায় বেশি হবে, অ্যালুমিনিয়ামের। আর মেল্টিং পয়েন্ট কার বেশি হবে, অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের বেশি। আর তাহলে মেল্টিং পয়েন্টও কার বেশি হবে? হ্যাঁ। অ্যালুমিনিয়ামের। এই হ্যাঁ। তো বুঝলো, পারলো। এখানে আর দু একটা কথা বলা যায়। এই যে যে এখানে ইলেকট্রন গুলা আছে, এই ইলেকট্রন গুলো কি এখনো এই মেটালের মধ্যেই আছে না মেটাল থেকে বাইরে চলে গেছে?
এই ইলেকট্রন গুলা কি এখনো মেটালের মধ্যেই আছে না মেটাল থেকে বাইরে চলে গেছে? এই যে ইলেকট্রন গুলো ঘুরতেছে, বাইরে। নো, এখনো বাইরে যায়নি, ওরা এখনো ওই মেটালের হুম। মধ্যেই আছে। হ্যাঁ? তো ওরা এখনো ওই মেটালের মধ্যেই আছে, জাস্ট ওই ওর শেল থেকে বের হচ্ছে। এই ইলেকট্রন গুলাকে কি বলা হয় জানো? যেহেতু ইলেকট্রন গুলো সারাক্ষণ ঘুরতেছে, ইলেকট্রন গুলো কি এক জায়গায় স্থির থাকবে? স্থির থাকবে না, ইলেকট্রন গুলো সারাক্ষণ ঘুরতে থাকবে। এই ইলেকট্রন গুলোকে বলা হয় হচ্ছে তোমার রেজোনেটিং ইলেকট্রন। রেজোনেটিং ইলেকট্রন বা বাংলায় বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। রেজোনেটিং ইলেকট্রন বা বাংলায় বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। এই ইলেকট্রন গুলা সারাক্ষণ কি করতে থাকে? ঘুরতে থাকে, সারাক্ষণ ঘুরতে থাকে, এই জন্য এগুলো বলে রেজোনেটিং। আর এইখানে জিনিসটাকে এইভাবে চিন্তা করা হয় যে মেটাল গুলা কিসের মধ্যে আছে? মেটাল গুলা, এটাকে তোমার বইতে এরকম একটা শব্দ দেখবা যে সি অফ ইলেকট্রন। মেটালিক বন্ডিং বলতে গেলেই আমরা এটা বলি সি অফ ইলেকট্রন বা ইলেকট্রন সি মডেল। তো মেটালিক যে বন্ডিং আমরা করলাম সেটা কার বেসিসে করলাম? কি মডেলের নাম কি? ইলেকট্রন সি মডেল। তোমরা এটাকে এইভাবে চিন্তা করতে পারো যে, এইভাবে চিন্তা করতে পারো একটা, হ্যাঁ, মধু, মধুর কথা চিন্তা করো। ধরো একটা বাটির মধ্যে অনেকটা মধু নিছো, এবার তুমি তার মধ্যে কতগুলা কি ছেড়ে দিতে পারো? হ্যাঁ, কতগুলা বাদাম ছেড়ে দিছো। মধু নিছো এক বাটি, তার মধ্যে বাদাম ছেড়ে দিছো। বাদামগুলো হবে তোমার এই মেটাল আয়ন, বাদামগুলো হবে তোমার মেটাল আয়ন, আর মধু হবে হচ্ছে তোমার ইলেকট্রন সি। এখন তুমি একটা বাটিতে অনেক বেশি মধু নিছো, আর একটা বাটিতে খুবই সামান্য মধু নিছো। এখন তুমি বলো কোন বাটিতে মধু বাদামগুলা আঠার মতো লেগে থাকে? যেখানে মধু বেশি না যেখানে মধু কম? অবশ্যই যে বাটিতে এখানে মধু বেশি। বেশি ছিল ওইখানে বাদামগুলো স্টিক মানে আঠার মতো লেগে থাকবে। তার মানে মধুগুলাকে হচ্ছে আমরা ইলেকট্রনের সাথে তুলনা করতে পারি। আমার মধু বেশি বা ইলেকট্রন যদি বেশি হয়, আমার বাদামগুলো বেশি অ্যাট্রাক্টেড হবে, বেশি আঠার মতো লেগে থাকবে, আমার বন্ডিং স্ট্রঙ্গার হবে। তো এই ছিল হচ্ছে মেটালিক বন্ডিং এর আইডিয়া, যেটাকে বলা হচ্ছে ইলেকট্রন সি মডেল। আর ইলেকট্রন গুলোকে কি বলা হয়? ইলেকট্রন গুলোকে বলা হচ্ছে রেজোনেটিং ইলেকট্রন। মেটালিক বন্ডিং অনেক সময় নিয়ে পড়াইলাম, কারণ কি আমাদের এই চ্যাপ্টারের শেষের দিকে যখন আমরা কেমিক্যাল বন্ডিং পড়বো তখন আবার মেটালিক বন্ডিং পড়া লাগতো। তো তখন যাতে আর পড়াইতে না হয় সেজন্য পড়াইলাম। আরেকটা কারণ হচ্ছে মেটালিক বন্ডিং হচ্ছে আমরা প্রায় সময় স্কিপ করি, ভাবি যে এখান থেকে প্রশ্ন আসবে না বা কিছু নানা কারণে স্কিপ করি। তো এরপর থেকে যাতে মেটালিক বন্ডিং যখন তখন জিজ্ঞাসা করলে বলতে পারে। এখন আমরা এখান থেকে মেল্টিং পয়েন্টে যাই। তো মেল্টিং পয়েন্টে যদি যাইতে চাই তাহলে আমরা প্রথমে পড়তেছিলাম হচ্ছে মেল্টিং পয়েন্ট মেটালের জন্য। তো মেটালের জন্য যদি মেল্টিং পয়েন্ট পড়ি তাহলে কি হবে বলো? মেটালের জন্য মেল্টিং পয়েন্ট কখন বাড়বে? কখন বাড়বে মেল্টিং পয়েন্ট? কখন বাড়বে? যখন আমাদের মেটালিক বন্ডিং বেশি হবে। যখন আমাদের মেটালিক বন্ডিং বেশি হবে। আর মেটালিক বন্ডিং কখন বেশি হবে? মেটালিক বন্ডিং কখন বেশি হবে? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বেশি হলে। হ্যাঁ, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন বেশি হবে। ভ্যালেন্স ইলেকট্রন বেশি হলে। এই হচ্ছে আমাদের সামারি, এটা আমরা পারবো। তাহলে এবার আমরা আগাই হচ্ছে পিরিয়ড ওয়াইজ। হ্যাঁ, পিরিয়ড ওয়াইজ আমরা যদি আমরা যদি আমাদের সেকেন্ড পিরিয়ডে যাই, ওখানে কাকে কাকে পাবো? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, এরা সবাই হচ্ছে মেটাল। তোমরা বলো এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে? এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে? ফার্স্ট বল। আর থার্ড পিরিয়ডে বরনের। আছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এদের মধ্যে কার মেল্টিং পয়েন্ট বেশি হবে? এরা সবাই হচ্ছে মেটাল। অ্যালুমিনিয়ামের বেশি। হ্যাঁ, এটা আমরা করছি একটু আগে, অ্যালুমিনিয়ামের বেশি। এইভাবে হবে। তার লিথিয়াম, বেরিলিয়াম, বোরনে কি হবে? বরনের বেশি। হ্যাঁ, এটা মানে এরকম, এখানে কোনো সমস্যা নাই। তাহলে এটা এটা আমরা দেখলাম লেফট টু রাইট কিভাবে চেঞ্জ হয়, ঠিক আছে? লেফট টু রাইট কিভাবে চেঞ্জ হয় এটা দেখলাম। এবার আমরা দেখি টপ টু বটম কিভাবে চেঞ্জ হবে। তোমরা আশা করি বলতে পারবা যে সোডিয়ামের নিচের এলিমেন্ট গুলো কারা মনে আছে? সোডিয়ামের নিচে কারা থাকে? সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়াম, হ্যাঁ, তোমরা আমাকে বলো এদের সবার ভ্যালেন্স ইলেকট্রন কত? সেম। এখন কি হবে? এদের সবার ভ্যালেন্স ইলেকট্রন সেম।
এখন তাহলে আমার এদের মেল্টিং পয়েন্ট কিভাবে চেঞ্জ হলো বা কার বেশি হবে কার কম হবে? ফার্স্ট 1 মিনিট সময় আছে। তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা এখন দিতে পারলে না। আমাদের এই মিটিং টাইম শেষ, আমরা আবার একটা মিটিং লিংক দিচ্ছি, তোমরা মিটিং এ জয়েন করো, তারপর আমরা এখান থেকে শুরু করবো। স্যার আইডি পাসওয়ার্ড কি সেম? আমি নতুন লিংক দিচ্ছি, ওটাই জয়েন